আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারে এসএসসি বোর্ড এমসিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিছু টাইপ ভিত্তিক এখানে এমসিকিউ সলভ করব, যার কারণে তোমাদের পুরোপুরি এই চ্যাপ্টারে এমসিকিউ সবকিছু সিলেবাস কভার যেন হয়ে যায় তার জন্য। তাহলে আমরা এই ছয়টি টপিকের এমসিকিউ সলভ করব। আমরা প্রথম টপিক আমাদের হলো জারক বিজারক, এই টপিকটা। তার আগে আমরা একটু করে জারণ বিজারণটা ভালো মতো জেনেছি, যেন আমাদের এমসিকিউ গুলো করা খুব ইজি হয়। হ্যাঁ, জারণ মানে মেনলি আমরা মনে রাখবো কি ছাড়ন, মানে যে ইলেকট্রন ছাড়বে বা ত্যাগ করবে, যেটাকে আমরা বলি। তো ধরে নাও সোডিয়াম আয়ন, সে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিসে পরিণত হবে? সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম আয়নে পরিণত হবে, তার মানে এটা ইলেকট্রন ত্যাগ করছে, এর কি হচ্ছে? জারণ ঘটতেছে। আচ্ছা, এবার তাহলে দেখো বিজারণ জিনিসটা কি? বিজারণ জিনিসটা হলো ইলেকট্রন গ্রহণ করা। ও ইলেকট্রন ত্যাগ করবে, ও গ্রহণ করছে। হ্যাঁ, তো ধরে নিলাম ক্লোরিন, সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কিসে পরিণত হবে? ক্লোরাইড আয়নে পরিণত হবে, এখানে সে ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, এবার জারক বিজারক কনসেপ্টের জন্য আমরা একটা জিনিস খেয়াল করি ভালো মতো। এই যে ইলেকট্রনটা ত্যাগ করছে, সেই ইলেকট্রনটা ধরে নিলাম গ্রহণ করছে কে? এ গ্রহণ করছে, ক্লোরিন গ্রহণ করছে। তার মানে ক্লোরিন গ্রহণ করে তার কি হচ্ছে? ফল কি? বিজারণ হচ্ছে। হ্যাঁ, তো এই সোডিয়ামের কি করতেছে? বিজারণ। সোডিয়াম বিজারণ ঘটাচ্ছে। এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, কার বিজারণ ঘটাচ্ছে? সোডিয়াম ক্লোরিনের বিজারণ ঘটাচ্ছে। আচ্ছা, আমরা জানি কি, যে গাড়ি চালাচ্ছে চালাচ্ছে সে কি চালক, তাই না? তো সোডিয়াম ক্লোরিনের বিজারণ ঘটাচ্ছে, তাহলে সোডিয়াম কি হবে এখানে? বিজারক হবে। আচ্ছা, এবার যদি আমরা উল্টাভাবে চিন্তা করি, মনে করো এই যে ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করবে, এ সোডিয়ামকে কি করছে? ত্যাগ করতে বাধ্য করতেছে। একটা দ্রবণে যদি সোডিয়াম আর ক্লোরিন থাকে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো ধরলাম আমরা। তাহলে চিন্তা করো, ক্লোরিন কি করতেছে? সোডিয়াম যেন ইলেকট্রন ত্যাগ করে তা মানে বাধ্য করাচ্ছে, ইলেকট্রন ত্যাগ করাচ্ছে, মানে জারণ ঘটাচ্ছে। তাহলে ক্লোরিন কি হবে? এখানে জারক হবে এখানে। তাহলে ক্লোরিন কি? জারক। এরকম আরো কয়েকটা পদার্থ আছে জারক, যেমন অক্সিজেন জারক হয়, সেগুলো আমরা পরবর্তীতে এমসিকিউ সলভেশন পাবো। তাহলে আমরা বুঝে গেছি, যার জারণ ঘটে তার সে আসলে কি? বিজারক। আর যার বিজারণ ঘটে সে আসলে কি? জারক। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম এমসিকিউ সলভ করি, কোনটি বিজারক বলছে, তাই না? তার মানে দেখো, এখানে বিজারক হওয়ার জন্য কি করতে হবে? তার জারণ ঘটবে, মানে সে কি হবে? ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা দেখো, এখানে ইলেকট্রন কে ত্যাগ করবে? ও কি ইলেকট্রন ত্যাগ করবে? না, ও কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, Fe2+ পরিণত হবে। ও ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। ও ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হবে। কিন্তু দেখো এই লেট, সে কি হবে? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। যদি ত্যাগ করে, সে পরিণত হবে কিসে? Lead4+-এ পরিণত হবে। তার মানে এখানে আনসার কি হবে? Lead2+ কি হবে? বিজারক। আচ্ছা, আরেকটা বিজারকের কোশ্চেন দেখো, মানে ইলেকট্রন ত্যাগ করতে হবে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, সে একটা জারক। অক্সিজেন বলছে একটা জারক, ইলেকট্রন গ্রহণ করবে। সালফারও কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এখানে কার্বন, সে কি হবে? ইলেকট্রন ত্যাগ করবে। তার জন্য কার্বন হলো আমাদের বিজারক। আচ্ছা, আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন বিজারকের। দেখো, এখানে ইলেকট্রন ত্যাগ করতে হবে। ইলেকট্রন ত্যাগ করবে, দেখো Fe2+, আয়রন 2+ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিসে পরিণত হচ্ছে? আয়রন 3+-এ পরিণত হচ্ছে। তার মানে সে কি হবে এখানে? বিজারক। আর একটা কিন্তু এখানে বিজারক হবে না, ওরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, কোনটি জারক বলছে? জারক মানে কি? তার ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, যার বিজারণ ঘটবে। এখানে দেখো, একমাত্র অক্সিজেনের কি হবে? বিজারণ ঘটবে, যে ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? সেখানে জারক পদার্থ তাহলে কি? অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, এসব। এখানে আনসার হবে অক্সিজেন। জারণ ও বিজারণ উভয়ই সম্ভব হবে। হ্যাঁ, নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? ওর একটা ইলেকট্রনই ত্যাগ করা অনেক কষ্ট, তারপর যদি একটা ইলেকট্রন ত্যাগ করে আসে, আরো ইলেকট্রন ত্যাগ করতে চাই, ওর আসলে ত্যাগ করা সম্ভব হবে না, ও গ্রহণ করতে পারবে। তার মানে এটা হবে না আনসার। ক্লোরিন সে কি করবে? অবশ্যই গ্রহণ করবে, ও ত্যাগ করবে না এখানে। কিন্তু দেখো Fe2+, সে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে পরিণত হবে কিসে? Fe3+-এ পরিণত হবে। আবার সে যদি Fe2+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিসে পরিণত হতে পারছে? আয়রনে। তার মানে ছাড়ানো হচ্ছে
গ্রহণও হচ্ছে, তার মানে জারণ বিজারণ দুইই সম্ভব, তার আনসার হবে Fe2+, এটাও হবে না। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি জারণ সম্ভব বলছে। এখানে দেখো Fe3+, সে Fe2+ এ পরিণত হবে ইলেকট্রন গ্রহণ করে। Fe3+ যদি ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হবে, ও ত্যাগ করবে না। কপার 2+ ও গ্রহণ করবে, ত্যাগ করবে না। তারপরে যখন জিঙ্ক 2+ ও গ্রহণ করবে, ত্যাগ করবে না। এখানে শুধু Sn2+, সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো সে কিসে পরিণত হবে, Sn4+ এ পরিণত হবে, তার মানে শুধু এই জারণ সম্ভব। আচ্ছা, এরপরের অঙ্ক দেখি কোনটি র্যাডক্স বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক কাটাছেড়া করছি, সেখানে আমরা আরও ডিটেলস জানবো। আপাতত আমি ওটা সলভ করে এসে এখানে আবার আসবো, ব্যাক করবো, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আমরা আমাদের মেইন আরেকটা টপিক জারণ সংখ্যাতে চলে আসছি। আমাদের খুব আসে এরকম একটা অঙ্ক যে জারণ সংখ্যা বের করা। হ্যাঁ, তো জারণ সংখ্যা বের করার জন্য আমরা কয়েকটা টাইপে ভাগ করব, কয়েকটা টাইপ করব। তার আগে আমরা ছোট ছোট করে একটু একটু করে জেনে নিই, যতটুকু আমাদের এমসিকিউতে লাগবে। আচ্ছা, নিরপেক্ষ পরমাণু বা মুক্তমৌল যদি থাকে, ধরে নিলাম নিরপেক্ষ পরমাণু আছে একটা সোডিয়াম, আর একটা মুক্তমৌল ধরে নিলাম হাইড্রোজেন। এদের জারণ সংখ্যা কী হবে, 0 হবে। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এটা জারণ সংখ্যা হবে 0। আচ্ছা, নিরপেক্ষ যৌগ ধরে নিলাম পানি। হ্যাঁ, তাদের মোট জারণ সংখ্যা কী হবে, মোট সমান কী হবে, 0 হবে। মানে তাদের পুরোটার কোনো আধার নাই, কিছু নাই, তাদের মোট জারণ সংখ্যা কী হবে, 0 হবে। আচ্ছা, দেখে গেল কোনো একটা আয়ন আছে, লেটস সি সালফেট আয়ন দিয়ে আছে, আর একটা পজিটিভ আয়ন ধরি NH4+। হ্যাঁ, তাদের মোট জারণ কী হবে, জারণ মানে ইজিক্যাল টু কী হবে, আয়নটা হবে, আয়ন যেটা আছে সেটা। ধরে নিলাম সালফেট আয়ন, তাহলে সালফেট আয়নের মোট জারণ মান কী হবে, এই যেখানে যত আছে তত, -2। তারপর ধরে নিলাম অ্যামোনিয়াম আয়ন, এখানে আছে কত, +1, তার মানে এটা সমান কী হবে, +1, মোট জারণ মানটা +1 হবে। আচ্ছা, এবার ক্ষার মৃৎকা ধাতু ধাতব হ্যালাইডের ক্ষেত্রে কী হবে। আচ্ছা, ক্ষার ধাতু সোডিয়াম, তাদের কী হবে আমরা জানি +1। তারপর মৃৎকা ধাতু ম্যাগনেসিয়াম, তাদের কি হবে আমরা সবাই জানি +2। ধাতব হ্যালাইড আছে, হ্যাঁ, ধাতব হ্যালাইড মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইডে ক্লোরিনের কি হবে, -1 হবে, আমরা সবাই জানি। এটা এখানে ম্যাগনেসিয়ামে কি +2, আর এখানে ক্লোরিনে কি হবে, -1 হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা হাইড্রোজেন আর অক্সিজেনে একটু ঝামেলা আছে, এইটাতে 3টা টাইপের হতে পারে। হাইড্রোজেন কীভাবে থাকতে পারে, নর্মাল একটা নিরপেক্ষ যৌগ থাকতে পারে, এটা হলো নিরপেক্ষ যৌগ। এইসবে হাইড্রোজেন কি হবে, এখানে +1 হবে এসব ক্ষেত্রে। একটু ভালো করে লিখি, +1 হবে এখানে সবগুলোতে, হাইড্রোজেন এখানে কি হবে, +1। আচ্ছা, এটা হলো ধাতব হাইড্রোজেন, এখানে এটা কি ধাতব হাইড্রোজেন বা ধাতব হাইড্রাইড বলি আমরা, ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রেট কী কী থাকে, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, সোডিয়াম হাইড্রেট, তারপরে দেখা গেল লিথিয়াম হাইড্রেট থাকতে পারে। সেই সব ধাতব হাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান কী হবে, -1। এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো, যেমন এখানে সোডিয়াম +1 যদি হয়ে যায় অধিক ধনাত্মক, তাহলে এটাকে কী হতে হবে, -1 হতে হবে, যেন 0 হয় পুরোপুরিটা। এখানে হাইড্রোজেন হবে -1। আর এটা তোমরা সবাই জানো, এটা হলো মুক্ত মৌল, তাই না। এখানে কিন্তু হাইড্রোজেনে কী হবে, 0 হবে, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেন খুবই খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন অক্সাইড যদি থাকে, যেমন মনে করো পানি, সেক্ষেত্রে অক্সিজেনের কী হবে, -2 হবে, আমরা সবাই জানি। যে কোনো একটা অক্সাইড থাকলো অক্সিজেনের, তো সেখানে -2 হবে। পার অক্সাইড ধরে নিলাম H2O2, সেখানে তোমরা যদি চিন্তা করো জারণ বিজারণ আমরা যেভাবে করি, দেখা যায় কি আমরা যদি অক্সিজেনকে বের করতে চাই, অক্সিজেনকে আমরা আমি একটু ব্যাখ্যা করে দেখাই। হাইড্রোজেন +1 আমরা সবাই জানি, +1 × 2, তার সাথে আমরা এটা বের করবো, এটাকে x ধরে রাখি, 2x 0 হবে। এখান থেকে যদি তুমি বের করো x সমান -1 পাওয়া যায়। হ্যাঁ, +2 দিকে চলে যাবে, -2 হয়ে যাবে, 2 বাদ যাবে, -1। তো পার অক্সাইড আমরা স্পেশালি এটা মনে রাখি আলাদা করে যে -1 হয় এখানে। এটা আসলে কেন হয়, এখানে এই যে হাইড্রোজেন পার অক্সাইডটা হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এরকম করে থাকে না, তো তার জন্য এই অক্সিজেন একটা একটা হাতকে ধরে, তার জন্য এটা -1 হয়। এটা আরও ডিটেলস আছে, এটা পরবর্তী ক্লাসে তোমরা একটু বেশি ডিটেলস জানতে পারবে, আপাতত এতটুকু জানলে ভালো। সুপার অক্সাইড ধরে নিলাম পটাশিয়াম, কি বলে পটাশিয়াম ডাইঅক্সাইড যদি আমরা ধরে নিই, এখানে অক্সিজেনের কি হবে, এখানে পটাশিয়াম আমরা কি শিখছি এর আগে,
ক্ষার ধাতুগুলা +1, তো এটার অক্সিজেনে কি হবে এখানে -1/2, +1 ওদিকে চলে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, -1/2 হয়ে যাবে। আচ্ছা, আর এটা অক্সিজেন আর ওজন এগুলো হলো মুক্ত মৌল টাইপের, তো এইসবের ক্ষেত্রে কি হবে 0 হবে। আর আরেকটা এক্সেপশনাল আছে, যদি অক্সিজেনটা ফ্লোরিনের সাথে থাকে, হ্যাঁ ফ্লোরিন হলো যে অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের তুলনায়, তো সেক্ষেত্রে ফ্লোরিনেরই জারণ মান হয় আমাদের -1, এটা মনে রাখতে হবে। তো এখানে চিন্তা করো, অক্সিজেন যদি আমরা বের করতে চাই x + 2 × -1 = 0, তাহলে এখানে x সমান কি হবে +2, এখানে অক্সিজেনের জারণ মান কি হবে +2 হচ্ছে এখানে। আচ্ছা, আর O2F2 যেটা আছে সেখানে কি হবে, আমি 2x + 2 × -1 = 0, এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, আমরা কি হবে -2 ওদিকে গেলে +2, 2 দিয়ে ভাগ যাবে, x সমান +1। তার মানে দেখো ওখানে অক্সিজেনের মান ফ্লোরিনের অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ফ্লোরিন হলো -1। হ্যাঁ, চলো শুরু করে আমাদের অঙ্ক। Na3Lf6 হবে এই ক্রায়োলাইটের সংকেত, হ্যাঁ মানে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। এখানে বলছে ফ্লোরিনের জারণ মান কত, আমরা মনে রাখবো ফ্লোরিনের জারণ মান অলওয়েজ -1, অধিক তড়িৎ ঋণাত্মক, তার জন্য এখানে এটা অঙ্ক ছাড়াও আমরা এটা বলতে পারবো, আনসার হবে -1। আচ্ছা, এরপর বলছে K2 যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত, এটা হলো একটা সুপার অক্সাইড, তো তোমরা শিখছো সুপার অক্সাইড অক্সিজেনের জারণ মান কি হবে -1/2 হয়। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রেট যোগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, ক্যালসিয়াম হাইড্রেট দেখো ক্যালসিয়াম হাইড্রেট, হ্যাঁ আমি বলছিলাম কি ধাতব হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা কি হবে -1 হয়। এবারও তুমি এটা অঙ্ক করে বের করতে পারো, তুমি যদি হাইড্রোজেনে বের করবে তো ক্যালসিয়াম হলো +2 তোমরা জানো, আর এটা হবে 2x = 0, যেহেতু এটা পুরো নিরপেক্ষ যোগে 0 হয়, তো সেখান থেকে আমরা বের করতে গেলে -1 হবে আনসার। আচ্ছা, আমরা তাহলে দেখি শুরু করছি। সোডিয়াম থায়োসালফেট যোগে সালফারের জারণ সংখ্যা হবে, এটা অক্সিজেনের না, এটা সালফারের জারণ সংখ্যা আমাদের বের করতে হবে এখান থেকে। তাহলে যদি আমরা বের করি +1 × 2 সোডিয়ামের ক্ষেত্রে, তারপরে সালফারটা বের করব 2x, আর অক্সিজেন আমরা কি ধরে নিব -2 × 3 = 0। তো এখান থেকে যদি আমরা করি -6 থেকে 2 গেলে তো -4, 4 ওদিকে পার চলে যাবে, 4/2 = +2, তো আমাদের সালফার হবে আনসার +2। আচ্ছা দেখো, আমরা আমাদের আরেকটা অঙ্কে চলে আসছি। নাইট্রেট আয়নের নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বলছে, হ্যাঁ তো আমরা সবাই জানি নাইট্রেট আয়ন যদি হয় তাহলে আমরা কি করব, এটার পুরাটা সমান কি হবে জারণ সংখ্যা -1 হবে, তাই না। তো নাইট্রোজেনটা বের করব, x রাখবো, অক্সিজেন -2 × 3 = -1, এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের আনসার কি হবে x সমান +5, এটা হলো আমাদের আনসার সি নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা আমাদের নতুন ট্যাবে চলে আসছি, বিক্রিয়া থেকে জারণ বিজারণ বিক্রিয়া বের করা। আচ্ছা, যেমন ধরো মনে করো একটা বিক্রিয়া আছে FeCl2 প্লাস তার সাথে ক্লোরিনকে বিক্রিয়া করে আমরা ফেরিক ক্লোরাইড তৈরি করছি FeCl3। এখানের মধ্যে তুমি খেয়াল করো, ক্লোরিনের মুক্তমূল বলে তার যোজনে 0 হবে জারণ মান, ক্লোরিন হলো -1, আর আয়রন কি Fe2+, তাই না। এখানের মধ্যে দেখো ক্লোরিন কি -1 যদি হয়, Fe টা কি, আয়রনটা কি +3 হয়ে গেছে। এই যে দেখো, এই যে আয়রনটা একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়েছে, তার মানে তার কি হয়েছে জারণ ঘটছে। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে কোনটা জারিত হবে বিজারিত হবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো একটা একটা করে। আচ্ছা, আমরা তো জারণ বিজারণ দেখছি, এই যে জারণ বিজারণ বের করা ছাড়া আমরা কিছু জারণ বিজারণ হয় না এরকম কিছু বিক্রিয়া আছে, নন রেডক্স বিক্রিয়া বলে আমরা সেগুলোকে, সেই বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই, তারপর আমরা মেইনলি অঙ্ক যাব আর কি। তো নন রেডক্স বিক্রিয়াটা মেইনলি কি, যে যার কোনো ইলেকট্রন ট্রান্সফার হবে না। এই যে এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া এটাতে, কিন্তু এখানে কি হবে, কোনো ইলেকট্রন ট্রান্সফার হবে না। আর এই যে জারণ মান এখানে যেটা থাকবে, বিক্রিয়কে উৎপাদক জারণ মান কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে, দেখা যাবে এই রিঅ্যারেঞ্জমেন্টগুলো কি প্রশমন বিক্রিয়াতে হতে পারে। যেমন আমরা শুরু করি প্রশমন বিক্রিয়া, তাহলে বুঝতে পারবা HCl এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আমরা পাবো কি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি পাবো। হ্যাঁ, এখানে জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, একে ধরছে সোডিয়ামকে, হাইড্রোক্সাইডটা হাইড্রোজেনকে ধরছে, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে প্রশমন বিক্রিয়া হয়েছে। এগুলো হলো কি নন রেডক্স বিক্রিয়া হয় আমাদের। যেমন এখানে যদি তোমরা দেখো, ক্লোরিনের জারণ -1, হাইড্রোজেন +1, সোডিয়ামের +1, হাইড্রোক্সিলের কি -1, সোডিয়াম +1, ক্লোরিন -1, আর হাইড্রোক্সিলটা মেনলি কি H আর
OH এর সম্মিলিত রূপ না, তো হাইড্রোক্সিল -1 আর হাইড্রোজেন +1। দেখো এখানে কোনো চেঞ্জ হয়েছে, হাইড্রোজেন এখানে +1, এখানে +1, হাইড্রোক্সিলটারও কোনো চেঞ্জ হয়নি, সোডিয়ামের কোনো চেঞ্জ হয়নি, ক্লোরিনের কোনো চেঞ্জ হয়নি। তার মানে প্রশমন বিক্রিয়া যেগুলো, সেগুলো আমাদের কি ধরনের বিক্রিয়া হয়, মানে নন রেডক্স বিক্রিয়া হয়, যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া না। হ্যাঁ, তাহলে দেখো আরেকটা কী ধরনের বিক্রিয়া আছে, অদক্ষেপণ বিক্রিয়া আছে। এই অদক্ষেপণ বিক্রিয়াগুলো কি মেইনলি আমাদের নন রেডক্স। অদক্ষেপণ বিক্রিয়াতে আমরা দেখে নিব কিছু দ্রবণীয় মূলক থাকবে, কিছু অদ্রবণীয় থাকবে, যেগুলো তোমরা যদি জানা থাকে পরীক্ষা হলে ইজিলি সলভ করতে পারবে আর কি। আচ্ছা, দ্রবণীয় কী কী থাকবে, নাইট্রেট আয়ন থাকবে, অ্যাসিটেট আয়ন, এসব হলো দ্রবণীয় হয়। আর দ্রবণীয় মধ্যে কি আছে, লিথিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, সে কি হয়, দ্রবণীয় হয়, তাই না? তো এই যে লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন যদি থাকে, তাহলে যেসব লবণ উৎপন্ন করবে বা যেসব যৌগ উৎপন্ন করে সেসব দ্রবণীয় হবে। হ্যালাইডগুলো মেনলি হয় কি, দ্রবণীয় হয়, ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এসব। কিন্তু কিছু হ্যালাইড দ্রবণীয় হয় না, যেমন ধরো সিলভারে যদি হ্যালাইড হয়, লেডে যদি হ্যালাইড হয়, এসব একটু মনে রাখতে হবে যে সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড এসব কি অদ্রবণীয়, এইসব মনে রাখতে হবে। হ্যাঁ, আর সালফেটগুলো মেনলি সালফেটও দ্রবণীয় হয়, কিন্তু দেখো কিছু অ্যাকসেপ্ট আছে, যেমন দেখো বেরিয়াম সালফেট, বেরিয়ামের যদি হয় বেরিয়াম সালফেট, তারপরে লেড সালফেট, এসবও কি হয়, অদ্রবণীয় হবে। হ্যাঁ, তাহলে দেখো এবার অদ্রবণীয়গুলো কি মেনলি যেসব অদ্রবণীয় হয়, কার্বনেট, ফসফেট, সালফাইট, এটা এরকম যদি কিছু থাকে যৌগগুলো অদ্রবণীয় হয়। যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে কার্বনেট আয়ন আছে এখানের মধ্যে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কী হবে, অদ্রবণীয় হবে। হাইড্রোক্সিল আয়নগুলো মেইনলি কী হয়, অদ্রবণীয় হয়, কিন্তু কিছু হাইড্রোক্সিল আয়ন দ্রবণীয় হবে। সেগুলো মনে করো আমাদের যদি ক্ষারের সাথে যদি থাকে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি হবে, দ্রবণীয় হবে। আচ্ছা, তারপর যদি অ্যামোনিয়ামের সাথে থাকে, অ্যামোনিয়াম সাথে থাকলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এটাও কি হবে, দ্রবণীয় হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা আমাদের অঙ্কে চলে আসি। তাহলে বলছে কোনটি নন রেডক্স বিক্রিয়া। হ্যাঁ, নন রেডক্স বিক্রিয়া আমরা দুইটা শিখছি, একটা হলো যে প্রশমন বিক্রিয়া হতে হবে, একটা অদক্ষেপণ বিক্রিয়া হতে হবে। এখানে কোনটা প্রশমন বিক্রিয়া আর কোনটা অদক্ষেপণ বিক্রিয়া আছে কিনা আমরা দেখি। যেমন দেখো জিঙ্কের সাথে যে সালফিক অ্যাসিড বিক্রিয়া, জিঙ্ক সালফেট আর H2 উৎপন্ন হবে, এটা একটা অবশ্যই কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া হবে। এটা দহন বিক্রিয়া, এগুলো আমরা পরে আরও জানবো, জারণ বিজারণ বিক্রিয়া। জাস্ট এই জায়গায় দেখো এটা একটা সলিড ফর্ম করছে, সিলভার ক্লোরাইড। তোমাকে বলছি না সিলভারের হ্যালাইড থাকলে সেটা কি হয়, অদক্ষেপ হয়। তার মানে এটা যেহেতু অদক্ষেপ্ত হয়ে গেছে, তো এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। তার মানে নন রেডক্স বিক্রিয়া কী হবে, এটা হবে আমাদের নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, তাহলে বলছে আরেকটা নন রেডক্স বিক্রিয়া আমরা চিনি। দেখো এখানের মধ্যে কি বলছে, HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর H2 তৈরি করছে, H2O হবে, পানি তৈরি করবে এটাকে। হ্যাঁ, তো এটা কি প্রশমন বিক্রিয়া, তাহলে প্রশমন বিক্রিয়া কি হয়, নন রেডক্স বিক্রিয়া। আনসার হবে বাকিগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এবার বলছে বিক্রিয়া কোনটি জারিত হয়েছে, আমরা এগুলো বের করবো, বিক্রিয়া থেকে জারণ বিজারণ বের করা। এখানে দেখো ক্যালসিয়াম 0, ক্লোরিন 0, এখানে ক্যালসিয়াম +2 হয়ে যাবে, যেহেতু এখানে দুইটা আছে +2, ক্লোরিন কি হবে -1। তাহলে দেখো কোনটি জারিত, জারিত মানে ইলেকট্রন ত্যাগ হতে হবে, জারিত হয়েছে, জারিত হয়েছে কি ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটছে, মানে জারিত হয়েছে। ইলেকট্রন ত্যাগ করছে কে, এখানে ক্যালসিয়াম আর দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়েছে, তাহলে এখানে কে জারিত হয়েছে, ক্যালসিয়াম জারিত হয়েছে। আনসার হবে এটা। এবার দেখো এই বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে বলছে, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ হয়েছে কার, তো ইলেকট্রন গ্রহণ করছে কে, দেখো জিঙ্ক দুইটা ত্যাগ করছে, উৎপন্ন হয়েছে জিঙ্ক 2+। আমরা এগুলো খুব ফাস্টলি অঙ্ক করব পরীক্ষার হলেও। আর ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রনে পরিণত হয়েছে, তার মানে গ্রহণ করছে কে, Fe2+, তার মানে বিজারণ ঘটছে কার, Fe2+ এর বিজারণ ঘটছে, Fe না Fe2+ হবে। এবার বলছে বিক্রিয়া কোনটি বিজারক, বিজারক মানে কি, আমি কি শিখছি, ইলেকট্রন ত্যাগ যে করবে, মানে যার জারণ ঘটবে সে কি হয়, বিজারক হয়, তার না। তো এখানে দেখো ও কিন্তু একটা প্লাস হয়ে আছে, তার মানে ও ইলেকট্রন জাস্ট গ্রহণ করবে, He+টা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হবে। তো ত্যাগ করবে কে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, কপার 2+এ পরিণত হবে। তো আমাদের আনসার কি হবে, কোনটি বিজারক হবে, কপার, আমাদের আনসার হবে কপার। আচ্ছা, এবার বলছে জিঙ্ক অক্সাইডের কার্বন, জিঙ্ক আর কার্বন অক্সাইড বিক্রিয়াতে কোনটি জারক, জারক মানে ইলেকট্রন যে ত্যাগ নাকি গ্রহণ, ইলেকট্রন গ্রহণ যে করে, মানে যার বিজারণ ঘটে। তো ইলেকট্রন গ্রহণ করবে কি, এখানে দেখো জিঙ্ক অক্সাইড, এখানে যদি আমরা চিন্তা করি +2, এটা -2, অক্সিজেন -2 জানি,
নিরপেক্ষ করার জন্য +2 দিতে হবে। কার্বনে 0 আমরা জানি মুক্ত বা পরমাণু, এটা তার জন্য জিঙ্কের পরমাণু 0, কার্বন মনোক্সাইডে চিন্তা করে -2, এটা +2। তো এখানে চিন্তা করো যার বিজারণ ঘটে, বিজারণ ঘটলে কি হয়, ইলেকট্রন নাম্বার কি হয়, যেমন ধরো Fe3+ ছিল, সেই ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়েছে, তার মানে এখানে কি নাম্বারটা তো কমে, তাই না? জারণে তো ছাড়ন আর বারণ, মানে ইলেকট্রন নাম্বারটা বাড়ে, এখানে দেখো নাম্বারটা কমে। তো দেখো কার কমতেছে, কার বিজারণ ঘটতেছে, +2 ছিল ও 0 হয়ে গেছে, তার মানে আর এখানে কি হয়েছে, -2 ছিল ও কি হয়েছে, -2, ও কিন্তু কি অপরিবর্তিত রয়ে গেছে অক্সিজেনটা, তার মানে পুরো জিঙ্ক অক্সাইডটা আমাদের কি হবে, এখানে জারক হিসেবে কাজ করবে, আনসার হবে জিঙ্ক অক্সাইড। যেহেতু জিঙ্কের কমে গেছে, তো যার মেনলি কমে, মানে এই যে এই নাম্বারটা কমে, সেই তো মেনলি কি হয়, জারক পদার্থ বা বিজারণ ঘটে, তার মানে পুরোটা হবে আনসার কি, জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এবার বলছে লেড অক্সাইডের কার্বন, লেড আর কার্বন অক্সাইড বিক্রিয়াতে কোনটি জারক? আগের মতো হিসাব, এবার আমরা দেখো আরেকবার করি, -2, এটা হবে +2, তাই না? এটা 0, এটাও 0, এটা -2, এটা +2 হইতে হবে তাহলে সমতা করার জন্য। বিক্রিয়াটিতে কোনটি জারক, মানে বিজারণ ঘটছে, যার বিজারণ ঘটছে মানে কি, ইলেকট্রন গ্রহণ করছে যে, তো ইলেকট্রন যে গ্রহণ করে, তো এখানে ইলেকট্রন গ্রহণ করে কে, দেখো লেড 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, লেডে পরিণত হয়েছে। আর এটা অন্যভাবে মনে রাখতে পারো তোমরা, যদি এটা এভাবে মনে রাখতে চাও, ওই যে আগের মতো যেটা দেখালাম, এই যে যার ইলেকট্রন কমে, মানে এই নাম্বারটা কমে, তারই তো মেনলি বিজারণ ঘটে বা জারক পদার্থ, তো আনসার হবে কি, লেড অক্সাইড। একটু মনে একটু খেয়াল করতে হবে এই অঙ্কটা, আয়রন সালফাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে আয়রন অক্সাইড আর একটা কি উৎপন্ন হবে, এখানে অবশ্যই একটা সালফার এখানে উৎপন্ন হবে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা চিন্তা করো Feটা +2 ফর্মে আছে, সালফার -2তে আছে, অক্সিজেন এখানে 0 হবে, এখানে +2 হবে, এটা অক্সিজেন -2 জানো, আর এখানে সালফার কি 0। তাহলে চিন্তা করো এখানে বলছে নিচে কোনটি জারিত হয়, জারিত হয় মানে কি, যে ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? তো ইলেকট্রন ত্যাগ করতে হবে, তো সালফার কি করছে, এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে 0 ফর্মে চলে আসছে, তাই না? কিন্তু আয়রনে কোনো চেঞ্জ হয় না, দেখো আয়রন 2+ আছে, আয়রন 2+ আছে, তার মানে এখানে জারণ ঘটছে মেনলি কার, সালফারের জারণ ঘটছে, ঠিক আছে, কিন্তু সালফারের সাথে আয়রনটাও আছে যেটা অপরিবর্তিত আছে, তার জন্য এই পুরো FeS পুরোটা একসাথে কি জারিত হয়েছে, আমরা আনসারে নিব, তাহলে আনসার হবে FeS। আচ্ছা আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে বলছে নিচে কোনটিতে জারণ বিজারণ ঘটে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমরা জানি এই যে পষরণ বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না, আর বাকিগুলোতে কোনটাতে ঘটে কোনটা ঘটে না, এটা আমরা পরবর্তীতে যখন বিক্রিয়াগুলো দেখাবো তখন এই অঙ্কে আবার আসবো, এসে আমরা এটা সলভ করব 22 নাম্বারটা। তাহলে আমরা দেখো আরেকটা অঙ্ক দেখি, SnCl2 বিক্রিয়া করলে কি জারিত হয়েছে কি বিজারিত হয়েছে, এটা আমাদের বের করতে হবে। তো এটার প্রোডাক্ট কী হবে, SnCl2। তো দেখো এটা 0, এটাও 0, অবশ্যই মুক্ত মৌল এখানে 0, আর এটা হবে +2, এটা কি হচ্ছে তাহলে, এটা ক্লোরিন কি -1 হয় আমাদের ন্যাচারালি, তাই না? তো দেখো এখানে Snটা কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি পরিণত হয়েছে, Sn2+, তার মানে Sn এর কি বা টিনের কি হয়েছে, জারণ ঘটছে, মানে জারিত হয়েছে। আর ক্লোরিন এখানে গ্রহণ করবে, তার জন্য ক্লোরিন কি হবে, বিজারণ ঘটবে বা বিজারিত হয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু এই Snটা কি অবস্থান্তর মৌল না, এটা একটা ডিব্লক মৌল না, তার জন্য এটা অবস্থান্তর মৌল না, তো আমাদের আনসার হবে 1 ও 2। আচ্ছা, এবার বলছে জিঙ্কের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া জিঙ্ক সালফেট আর H2 উৎপন্ন করছে, বিক্রিয়াটির ক্ষেত্রে কি কি বের করতে হবে। হ্যাঁ, তো জিঙ্ক ছিল এখানে 0, অবশ্যই পরমাণু, তার জন্য এখানে জিঙ্কের কি হয় অবস্থা, সালফেট তো -2 হয়, তো জিঙ্ক হবে +2 হবে, তার মানে জিঙ্ক কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, তো ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে, মানে জারণ ঘটছে, বা জিঙ্ক এখানে কি বিজারক, প্রথম অংশ ঠিক আছে। তো জিঙ্ক যদি বিজারক হয়ে যায়, অবশ্যই সালফিউরিক অ্যাসিড অবশ্যই বিজারক হবে না, ও যদি বিজারক হয় ওকে অবশ্যই জারক পদার্থ হতে হবে, যেহেতু এটা জারণ বিজারণ বিক্রিয়া। তো অপশন তো 2 হচ্ছে না, তো জিঙ্কের জারণ ঘটে, আমরা জানি জিঙ্কের জারণ ঘটবে, তো উত্তর হবে 1 ও 3 সি। দেখো Sn2+ এর আর এটা বিক্রিয়া আছে আয়রনের সাথে, বলছে বিক্রিয়াটির ক্ষেত্রে আমাদের বের করতে হবে কোনটা জারণ কোনটা বিজারণ ঘটছে। এখানে দেখো দুইটা ইলেকট্রন ও কি করছে, ত্যাগ করছে, আর ও কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। ও যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ও জারণ ঘটছে, তার মানে ও একটা কি বিজারক, তার মানে 1 নম্বর অপশনটা হবে। Fe3+ এর কি করছে, গ্রহণ করছে, তার জন্য কি করছে, বিজারণ ঘটছে মানে এ কি
জারক। তো এখানে Fe3+ হবে জারক, তার মানে এটা আনসার হবে না, তো উত্তর হবে 1 ও 2। আচ্ছা, এই দেখো আমরা অনেকগুলো বিক্রিয়াতে চলে আসছি। আমাদের বিক্রিয়া, এই সবগুলো বিক্রিয়া কি আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার কয়েকটা টাইপ, এগুলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াতে মেনলি কি হয়, দুইটা যৌগ, দুই বা ততোধিক যৌগ মিলে নতুন একটা যৌগ উৎপন্ন করছে FeCl3, এটা একটা কি হবে, সংযোজন বিক্রিয়া হবে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, এখানে মান চেঞ্জ হচ্ছে জারণ সংখ্যা, তার জন্য এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি, দেখো যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দাও, ক্যালসিয়াম কার্বনেট হয়েছে, এটা একটা অবশ্যই সংযোজন বিক্রিয়া, দুইটা সংযোজন করে একটা নতুন উৎপন্ন করতেছে। কিন্তু এটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া? অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া না, এটা একটা সলিড ফর্ম, আর এটা কি অদক্ষিপ্ত হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে। তাহলে এটা কি নন রেডক্স, এই পার্টিকুলার এই বিক্রিয়াটা। হ্যাঁ, এবার হলো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াতে দেখো আমি লিখে রাখছি, পটাশিয়াম পেন্টাক্লোরাইড ভেঙে পটাশিয়াম ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করতেছে, তার মানে এটা একটা পদার্থ ভেঙে দুটো পদার্থ উৎপন্ন হবে, এটা একটা বিয়োজন বিক্রিয়া। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি করি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তো এটার মতো সেম, কিন্তু এটা কি হবে, নন রেডক্স হবে, এটা রেডক্স বিক্রিয়া হবে না, কারণ এখানে জারণ মানে কোনো চেঞ্জ হয় না। কার্বনেট -2, ক্যালসিয়াম +2, তো ক্যালসিয়াম +2, তারপর যখন এই যে কার্বোনেটগুলোকে নিয়ে এখানে একসাথে দেখো কার্বনের এটাও, তো এখানে কোনো চেঞ্জ হয় না মানে জারণ মানে, তার মানে এটা সেম থাকে। এবার হলো প্রতিস্থাপন বিক্রিয়া করব আমরা। আমরা শিখছিলাম প্রশমন বিক্রিয়া কি, জারণ বিজারণ বিক্রিয়া না, নন রেডক্স বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়াটা আমাদের কি হবে, জারণ বিজারণ বিক্রিয়া হবে। যেমন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, তো আমরা দেখি কি পাবো, জিঙ্ক সালফেট প্লাস H2। এই যে প্রতিস্থাপন করছে, এই যে হাইড্রোজেনকে যে জিঙ্কটা প্রতিস্থাপন করে ফেলছে, যে জিঙ্ক সালফেট H2 উৎপন্ন করছে, তাহলে এটা কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি হবে, জারণ বিজারণ বিক্রিয়া। এই যে দেখো আমরা এর আগে একটা এরকম করছিলাম অঙ্ক, এই যে এটা কি হবে, আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ছিল, তাহলে আমাদের এটা কি, জারণ বিজারণ বিক্রিয়া। এবার দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া আমরা কিসের উপস্থিতি দহন করি, মেনলি অক্সিজেন উপস্থিতি আমরা দহন করি। তো দেখো ম্যাগনেসিয়ামকে যদি আমি অক্সিজেনের উপস্থিতি দহন করি, কি উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এটা কি জারণ বিজারণ বিক্রিয়া? হ্যাঁ, কেমনে, অক্সিজেন 0, ম্যাগনেসিয়াম 0, এখানে অক্সিজেন -2, ম্যাগনেসিয়াম +2, তার মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে জারণ হচ্ছে, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হচ্ছে সেখানে, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো আমরা আরো কয়েকটা টাইপের আছে আমাদের, আদ্য বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমারকরণ। এইসবে আমরা দেখবো যে আমাদের কিভাবে বিক্রিয়া ঘটতে পারে। হ্যাঁ, তো দেখো আদ্য বিশ্লেষণটা মনে করো অ্যালুমিনিয়াম Cl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি পানির বিক্রিয়া দিই, তো কি পাওয়া যায়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। হ্যাঁ, এখানের মধ্যে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি, এটা হলো পানিতে অদ্রবণীয়, এটা ঘোলাটে দ্রবণ তৈরি করে। বেশিরভাগ আদ্য বিশ্লেষণ বিক্রিয়াতে যেটা উৎপন্ন হয় সেটা অদ্রবণীয় হয় বা ঘোলাটে দ্রবণ উৎপন্ন করে, তার জন্য এটা অনেক সময় এটাকে নন রেডক্সের মধ্যে ফেলা হয়, এই যে আদ্য বিশ্লেষণ বিক্রিয়াকে। পানি যোজন বিক্রিয়াতে চিন্তা করো, কপার সালফেটের সাথে যদি আমি 5 অণু পানির বিক্রিয়া দিই, তো আমরা কি পাবো, ব্লু ভিট্রিয়াল পাবো, কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা হলো আমাদের কি, ব্লু ভিট্রিয়াল। আরও কয়েকটা ভিট্রিয়াল আছে, হোয়াইট ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল। হোয়াইট ভিট্রিয়াল হয় তোমার যখন ম্যাগনেসিয়াম থাকবে, গ্রিন ভিট্রিয়াল হয় আয়রন থাকলে। তো এই পানি যোজন বিক্রিয়াতে জাস্ট পানিটা অ্যাড হয়ে গেছে, তার জন্য এটা একটা কি বিক্রিয়া হয়, নন রেডক্স হয়, এটা একটা রেডক্স বিক্রিয়া হয় না, নন রেডক্স বিক্রিয়া হয়। আচ্ছা, সমানুকরণ। সমানুকরণে ধরে রাখো অ্যামোনিয়াম সায়ানাইড, এটা তোমরা সবাই জানো, H4CNO, এটাকে তুমি যদি তাপ দাও কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন, ইউরিয়া উৎপন্ন হবে, NH2CO NH2 উৎপন্ন হবে, ইউরিয়া উৎপন্ন হবে, তাই না? সমানুকরণ বিক্রিয়াতে এখানে যতটা পরমাণু থাকবে অ্যারেঞ্জমেন্ট হয়ে জাস্ট একটা নতুন যৌগ তৈরি করে, জাস্ট অ্যারেঞ্জমেন্ট হয়, তার জন্য এটা একটা সমানুকরণ বিক্রিয়া কি হবে, নন রেডক্স হবে। হ্যাঁ, এবার পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণে আমাদের তোমরা সবাই জানো, পলিমারকরণে একটা বিখ্যাত আছে রিয়াকশন আছে, NH2, এটা যদি ইথিলিনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে 1200 ATM চাপ, তারপর 200 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে এটা উৎপন্ন করে কি, পলিথিন উৎপন্ন করবে। আমাদের এটা কি উৎপন্ন হয়, পলিথিন উৎপন্ন হয়, এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, এবার আমরা যে একটা অঙ্ক রেখে আসছিলাম, চলো এখানে যাই।
22 নম্বর অঙ্ক খুব সম্ভবত, হ্যাঁ। এই 22 নম্বর অঙ্কে বলা ছিল কি নিচে কোনটিতে জারণ বিজারণ ঘটে। তোমরা নিশ্চয়ই জানো এখন যে পানি যোজন বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে না। আন্তঃবিশ্লেষণ বিক্রিয়া অনেক বেশিরভাগ সময়ই জারণ বিজারণ বিক্রিয়া হয় না, নন রেডক্স হয়। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে কোথায়? দহন বিক্রিয়াতে আমাদের। তাহলে আমরা তো এসব দেখছি। HCl এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া একটা দেখানো হয়েছে, বলছে যে এখানে কি কি হবে দেখা বলছে। আচ্ছা, অদক্ষেপ পরে কি এটাতে? আমরা শিখছিলাম যে হ্যালাইডগুলোতে যদি সিলভার থাকে বা লেড থাকে তখন অদক্ষেপ পড়বে, আদারওয়াইজ অদক্ষেপ পড়বে না। তার মানে এটা দ্রবীভূত হবে অবশ্যই, তার মানে অদক্ষেপ পড়ে না। তো এটা যদি হয় আনসার 1 ও 2 হবে, আমরা বুঝতে পারছি। এখানে তাপ উৎপন্ন হবে অবশ্যই, ইলেকট্রন স্থানান্তর ঘটবে না এখানে। এটা তোমরা যে আলাদাভাবে করতে চাও তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখো, এখানে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। HCl এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখানো হয়েছে, বলছে এটা কি প্রশমন বিক্রিয়া কিনা। হ্যাঁ, আমরা জানি এটা যেহেতু ক্ষার আর এটা হলো আমাদের অ্যাসিড, তার জন্য অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আমাদের কি বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া হবে, এটা অবশ্যই আমরা জানি সবাই। এখন বলছে এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কিনা। হ্যাঁ, এখানে দেখো এই Cl এর Hটা এই পটাশিয়াম সরাচ্ছে, আবার এইটা এটার সাথে বিক্রিয়া করতেছে, মানে এখানে একজন আরেকজনকে প্রতিস্থাপন করতেছে। এমন না যে একটা জিনিস ছিল, যেমন ছিল কি জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড আমরা যেটা দেখাইছিলাম, জাস্ট জিঙ্ক একে এখানে চলে আসে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, একক প্রতিস্থাপন ছিল। আর এখানে মেনলি কি হয়েছে? দ্বিপ্রতিস্থাপন হয়েছে, এটা এখানে গেছে এটা এখানে গেছে, দুইজন মিলে হয়েছে, তার মানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আর এটা একটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া হবে, প্রশমন বিক্রিয়া বলছে, এগুলো অবশ্যই কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আনসার ডি। আচ্ছা, এরপরে রাতে যাই আমরা। দেখো এখানে এটা একটা অবশ্যই দহন বিক্রিয়া বলছে, দহন ঘটেছে। ম্যাগনেসিয়াম এখানে ছিল 0, এখানে হয়েছে +2, তার মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে, মানে জারণ ঘটে, অবশ্যই সে বিজারক, তার ম্যাগনেসিয়াম বিজারক। আর অক্সিজেন মেনলি কি হয়? বিজারিত হয়, অক্সিজেন যেহেতু গ্রহণ করে, তার জন্য আনসার হবে ডি। মুখে মুখে করে ফেলা যাবে এসব অঙ্ক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এটা অবশ্যই অ্যাসিড ক্ষার বিক্রিয়া, অবশ্যই এটা কি হবে? প্রশমন বিক্রিয়া হবে। আর এখান থেকে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে অবশ্যই, আর পানি উৎপন্ন হবে। তো এই যে অ্যামোনিয়াম সালফেট, এটা একটা কি সাদা দানাদার পদার্থ এটা, তো তার জন্য অ্যামোনিয়াম সালফেট অবশ্যই সাদা দানাদার পদার্থ হবে, আনসার 2 হবে। আর প্রাপ্ত উৎপাদের জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 চেয়ে কম, তার মানে এই যে প্রাপ্ত উৎপাদ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার যে জলীয় দ্রবণ সেটার পিএইচটা অবশ্যই কি অ্যাসিডিক হবে সামান্য, তার জন্য এটার পিএইচ এর মান কি হবে? 7 এর কম হবে, আনসার হবে 1, 2 ও 3। আচ্ছা, এরপর আয়রন ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া করে FeCl3 হবে। এটা কি সমানকরণ বিক্রিয়া? অবশ্যই না, সমানকরণ বিক্রিয়াতে অ্যারেঞ্জমেন্ট হয় জাস্ট পরমাণুগুলোর মধ্যে, তাও 1 হবে না, তো আনসার 2 ও 3 হবে, আমরা জানি। তো তারপর আমরা দেখি এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া, দুটো মিলিত হয়ে একটা উৎপন্ন হচ্ছে সংযোজন, আর এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। এর আগে তোমরা দেখছো এরকম অঙ্ক প্রবলেম। তো দেখো এখানে বিক্রিয়াটাতে কি বলছে? এটা ভেঙে গেছে, তার মানে অবশ্যই এটা কি হবে? বিয়োজন বিক্রিয়া হবে, এটা ভেঙে পরিণত হয়েছে অন্য কিছু, তো বিয়োজন বিক্রিয়া। তারপরে দেখো এটা আমরা বলছিলাম যে বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট যদি থাকে, বেরিয়ামের যদি সালফেট হয় তাহলে কি বলছিলাম? এটা অদক্ষিপ্ত হয়ে যাবে, তার মানে এটা অদক্ষেপণ কেন হবে। আর এটা অবশ্যই একটা প্রশমন বিক্রিয়া, অবশ্যই যেহেতু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, আর অ্যাসিড ক্ষারের বিক্রিয়া অবশ্যই কি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আনসার হবে ডি। আচ্ছা, এবার সোডিয়াম ক্লোরাইডের সাথে এটা বলছে। এখানে দেখো উপর বিক্রিয়া কি ধরনের, এখানে দেখো সিলভার ক্লোরাইড, দেখে বুঝতে হবে এটা একটা সলিড ফর্ম, আর বলছিলাম সিলভারের হ্যালাইড থাকলে কি হয়? অদক্ষেপণ হয়, তাহলে এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি লাসা তেলের নীতিতে। হ্যাঁ, লাসা তেলের নীতিতে কি হয়? তেলের নীতিতে আমরা আলোচনা করব। দেখো লাসা তেলের নীতি 3টে বিষয় নিয়ে আলোচনা করে, সাম্যাবস্থা, তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। তো যদি আমরা কোনো একটা বিক্রিয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়, তাই না? তো আমি এটা কীভাবে মনে রাখতাম? একটা বাচ্চা, ও হলো পড়াশোনা করতে চাচ্ছে না, কিছু করতে না, তার মাথা খুবই গরম। এখন তার মা হলো তাকে পড়তে বসাইছে আবার জোর করে, তারপর আবার তার মাথায় আলাদা করে তেল দিয়ে মাথা কি করবে? এখন তেল দিয়ে দিচ্ছে মাথায়, তো ও কি আর পড়তে চাইবে? ও উল্টা উঠে মাথা গরম করে ও কি করছে? চলে গেছে পড়া থেকে। তো এভাবে মনে রাখা যায়, তাপ উৎপাদী বিক্রিয়াতে মাথা গরম, এখন তাতে যদি আমি আরও তাপমাত্রা দিই, আরও তাপ বাড়াতে চাই, আরও গরম করতে চাই, তাহলে সে আর কাজ করবে না, সে পিছন দিকে চলে যাবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপ উৎপাদিতে যদি আমি টেম্পারেচার বাড়াই, তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা কি হবে? পশ্চাৎ দিকে অগ্রসর হবে। শুধু একটু জানলে হয়ে যাচ্ছে। তাহলে বাকিটাতে কি হবে? তাপমাত্রা কমালে তাহলে সামনের দিকে যাবে, তাপ হারিতে তাহলে উল্টা,
তাপ হারিতে তা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এটা সামনের দিকে যাবে, তাপ উৎপাদিত যা তাপ হারিতে তা উল্টাটা হবে। আর চাপের ক্ষেত্রে আমরা মেনলি কী করি, আমাদের চাপের পাওয়ারটা আমাদের মোল সংখ্যাটা আমরা দেখি, উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান না থাকে তাহলে সেখানে চাপের প্রভাব অবশ্যই আছে। সেটা কীভাবে আছে সেটা আমরা অঙ্ক থেকে শুরু করি। দেখো এখানে একটা অঙ্ক আসছিল কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নাই, তার মানে চাপের প্রভাবের ক্ষেত্রে চিন্তা করতে হবে কি মোল সংখ্যা যেন সেম না হয়, তাহলে চাপের প্রভাব থাকবে। তাহলে দেখো এখানে সমতাকরণটা ইম্পর্টেন্ট, এখানে 2 এখানে 1, এখানে 1 1 2 আর এখানে 2, দেখো তার মানে এখানে মোল সংখ্যা কিন্তু সেম, তার মানে এখানে চাপের প্রভাব থাকবে না। এগুলোতে কিন্তু মোল সংখ্যা সেম না, এখানে 4 এখানে 2, এখানে 2 এখানে 1, তার মানে আনসার হবে কি 2। আচ্ছা বলছে কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে। এখন চাপের প্রভাব আসার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে যে চাপের মোল সংখ্যা কোথায় সমান না, এখানে সমান, তাহলে এটা হবে না। তারপরে দেখো এখানেও সমান, এখানে সমতাকরণ করা আছে, হবে না, সমানকরণ বিক্রিয়া এটা ছিল। এখানে দুইটা আছে, তাহলে এটাও হবে না, তার মানে হবে কি আনসার এটা। এখানে 3টা আছে, এখানে 4 মোল, তার আনসার হবে এটা। আচ্ছা এবার দেখো আমাদের এই অঙ্কটা করলে আমাদের মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। বলছে যদি এই বিক্রিয়া, এটা একটা কি ডেলচ পজিটিভ, তার মানে এটা তাপহারের বিক্রিয়া। বলছে বিক্রিয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। আমরা জানি তাপহারের বিক্রিয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করি সামনের দিকে যাবে, তা এটা হবে আনসার। এবার বিক্রিয়া যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। এখানে দেখো এখানে 1 এখানে 1 আর এখানে 2, তার মানে মোল সংখ্যা সমান, তার মানে এখানে কোনো চাপের প্রভাবই নাই, তো এটা হবে না আনসার। তো আমরা চাপের প্রভাবটা মেনলি কী করতাম, যদি যেদিকে যদি মোল সংখ্যা বেশি হয়, এদিকে যেমন দেখো এটাতে এখানে 4 ওখানে 3, তার মানে এখানে বেশি, তো এখানে যদি চাপ আরও বাড়ায় তাহলে সামনের দিকে যাবে। মোল সংখ্যা যদি বেশি হয় চাপ দিলে সামনের দিকে যাবে। যদি এখানে চাপ কম হতো, এখানে মোল সংখ্যা কম হতো, তাহলে চাপ বৃদ্ধি করলে এখানে চাপ বৃদ্ধি করা লাগতো, উৎপাদে চাপ বৃদ্ধি করলে তখন বিক্রিয়াটা এদিকে অগ্রসর হতো। আচ্ছা এবার এইটাতে লাস্ট 3 নম্বর পয়েন্টটা করি না, বিক্রিয়ার নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার সমস্যা বাম দিকে অগ্রসর হবে ঘনমাত্রা অনুযায়ী। আমাদের এটা ঘনমাত্রার প্রভাব, নাইট্রিক অক্সাইডের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করা হয় যেদিকে বৃদ্ধি করা হবে তার এদিকে চলতে থাকবে অবশ্যই, তাহলে বিক্রিয়ার সমস্যা এখানে বৃদ্ধি করলে এদিকে যাবে, ঘনমাত্রা এখানে বৃদ্ধি করতাম এদিকে যেত, তার মানে আনসার 3 হবে। তো আনসার হবে 1 ও 3। হ্যাঁ এবার হলো আমাদের দর্শক আয়ন নিয়ে আমাদের টাইপ, মেনলি দর্শক আয়নের টাইপটা কি, যে বিক্রিয়া করবে, বিক্রিয়াতে যে অবশিষ্ট থেকে যাবে আয়ন আকারে তারা হলো আমাদের কি দর্শক আয়ন, আয়ন আকারে যারা থাকবে। তো আমরা অঙ্ক করতে গেলে এটা বুঝতে পারবো, যেমন করে KCl আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে, তো এখানে কি উৎপন্ন হবে, সিলভার ক্লোরাইড, তার সাথে উৎপন্ন হবে পটাশিয়াম নাইট্রেট। তো জানো সিলভার ক্লোরাইড কি অদক্ষিপ্ত হয়ে যাবে, আর এখানে আয়ন আকারে থাকবে কি পটাশিয়াম আর নাইট্রেট আয়ন। এটা মেনলি আমরা এভাবেই এগুলো অঙ্কগুলো যখন করি সলভগুলো তখন আমরা কি লিখি, K প্লাস Cl মাইনাস, এদিকে সবগুলোকে ভেঙে রাখি, সিলভার প্লাস নাইট্রেট মাইনাস বিক্রিয়কগুলো, আর এখানে কি হয় সিলভার ক্লোরাইড হয় সলিড হয়ে যায়, এটা ফর্মে থাকে, এটা আমাদের আয়ন ফর্মে থাকে না, আর এদিকে উৎপন্ন হয় পটাশিয়াম নাইট্রেট। তো যারা এখানে এরকম আনচেঞ্জ থাকে, পটাশিয়াম আর নাইট্রেট আনচেঞ্জ আছে, তাহলে কি আমাদের দর্শক আয়ন হয়, তাহলে আনসার হবে এটা সি। এই বিক্রিয়া বস্তু দর্শক আয়ন কোনগুলো, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করছে। এখানে পানি, দেখো পানি কিন্তু পানিতে আলাদা কোনো বিশ্লেষণ থাকবে না, কিন্তু কোনো তড়িৎ বিশ্লেষণ দেওয়া হচ্ছে না, বিশ্লেষিত করা হচ্ছে না, তাহলে আমাদের দ্রবণে পটাশিয়াম আর নাইট্রেট আয়নটা কি দর্শক আয়ন হিসেবে থেকে যাবে। তো এটা আমাদের পটাশিয়াম, এটা আমাদের আনসার। লাস্ট প্রবলেম, দর্শক আয়ন অনুপস্থিত কোন বিক্রিয়ায়। আমরা সবাই জানি পানি যোজন বিক্রিয়াতে কি হয়, কপার সালফেটের সাথে তোমার 5 অণু পানি যদি যুক্ত করো, এটা একটা এক্সাম্পল ছিল যে ব্লু বিট্রিয়াল তৈরি হবে, তাই না। তো এটা হলো দ্রবণে কোনো দর্শক আয়ন হিসেবে বিশ্লেষিত থাকে না, তো এটাই মিলে আমাদের দর্শক আয়ন অনুপস্থিত এই বিক্রিয়াগুলোতে হয় পানি যোজন বিক্রিয়াতে। তো এই পর্যন্তই আমাদের আজকের চ্যাপ্টারটা, নেক্সট কোনো চ্যাপ্টারে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।